ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত বৃহস্পতিবার আগামী অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী, যার মধ্যে এনবিআরকে রাজস্ব হিসেবে আহরণ করতে হবে 6,04,000 কোটি টাকা। এই টাকা আদায় করার জন্য এনবিআর এবার তার যে রাজস্ব পলিসি সেখানে নতুন করে বিভিন্ন জায়গায় করারূপ করেছে। সেরকম একটি খাত হলো যে আপনার জমি ডেভেলপার কোম্পানি ডেভেলপ করবে, সেখানে যদি ভবন হয় আপনি যে পোর্শন পাবেন সেই ভবনের তার উপরে এখানে আপনার যে লাভ হলো সেই লাভের উপরে আপনাকে একটা কর দিতে হবে। তো সেই করের পরিমাণ কত হবে বা হার কত হবে, কিভাবে আপনি দেবেন, এ বিষয়ে টিভিএসে আজকে বিশেষ নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। রিয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে আজকে নিউজ যে জমি ডেভেলপ হলে যদি কোনো ডেভেলপার কোম্পানি করে, সেখানে জমির মালিক যে গেইনটা করে, সে ফ্ল্যাট পেলো বা অফিস স্পেস পেলো, তো তার উপরে তাকে কর দিতে হবে। এটা কত পার্সেন্ট হবে বা কীভাবে আপনি বলেন? ধন্যবাদ কাশেম ভাই। এখানে একটি বিষয় পরিষ্কার করে রাখা দরকার, সেটা হচ্ছে জমি যিনি এখন কিনেন তিনি কিন্তু জমি বলতে জমি কেনা অথবা অ্যাপার্টমেন্ট যিনি কিনেন উনি কিন্তু এক ধরনের ট্যাক্স দিচ্ছেন। ট্যাক্স, স্ট্যাম্প ডিউটি, ভ্যাট এসব সহ প্রায় 12% মতো ট্যাক্স উনি দিচ্ছেন। এর বাইরে যিনি জমিটা যখন ডেভেলপ হয়, সাধারণত অনেকে ডেভেলপারকে দিয়ে ডেভেলপার তার পুঁজি ওখানে বিনিয়োগ করেন, আর জমির মালিক যিনি ওনার হয়তো পুঁজি নেই, উনি সেটি ডেভেলপ করতে পারছেন না। তো যেভাবে হোক মূল বিষয় হচ্ছে ওনার এই জমিটা যখন কেনা হয়েছে সেই সময় থেকে পরবর্তীতে যখন এই জমিটা ডেভেলপ করলো, অ্যাপার্টমেন্ট হলো, তখন তো এটার ভ্যালু বেড়েছে। এই ভ্যালু বাড়লে সেটি যতটুকু বেড়েছে এই অংশটুকু আসলে তার ক্যাপিটাল গেইন হিসাবে গণ্য হবে। এটা এতদিন যেটা ছিল, এনবিআর এর আগে যেটা করেছে যে জমির মালিক যখন ডেভেলপারকে তার জমিটা দেন এবং সেখান থেকে দেওয়ার সময় একটা, আপনি জানেন, সাইনিং মানি একটা অংশ উনি পান। তো সেই সাইনিং মানির উপরে আসলে ক্যাপিটাল গেইন ট্যাক্স ছিল 15%, কিন্তু উনি যে অ্যাপার্টমেন্ট পেতেন সেই অ্যাপার্টমেন্টের উপরে আসলে কোনো ট্যাক্স ছিল না। এই বছরের বাজেটে এই বিষয়টিকে নতুন করে আনা হয়েছে যে উনি যখন অ্যাপার্টমেন্ট পাবেন এখনকার ভ্যালু ধরে সেটির উপরে একটা ট্যাক্স হবে। তো এখানে আরেকটি জিনিসও পরিষ্কার করা দরকার, মানে ক্যালকুলেশনটা আসলে কীভাবে হতে পারে। এই ক্যালকুলেশনটা হতে পারে, ধরুন কারো জমি কেনা আছে, এটি কিন্তু অবশ্যই ক্যাপিটালের গেইন হিসাব করতে হলে এই জমির মিনিমাম 5 বছর আগে কেনা হতে হবে। যদি ধরুন 2 বছর আগে জমি কিনেছে, এখন উনি জমি অ্যাপার্টমেন্ট বানানোর জন্য দিয়েছেন, উনি এখানে গেইন করেছেন, সেটি আসলে ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে না, সেটা রেগুলার ট্যাক্স রেট হবে। ক্যাপিটাল গেইন ট্যাক্সের পরিমাণটা একটু কম হয়, সাধারণত আমাদের দেশে 15%, পৃথিবীর বিভিন্ন দেশে আছে সাধারণত 15%। তো এই ক্যাপিটাল গেইন উনি যখন করবেন 5 বছরের আগে, ধরা যাক কারো এই জমিটি উনি হয়তো 20 বছর আগে কেনা হয়েছে, বা উনি পৈতৃক সূত্রে যেভাবেই হোক এই জমি 20 বছর আগে কেনা হয়েছে, এখন এই জমিটি তাহলে 20 বছর আগে একটা মৌজা ভ্যালু ছিল এই জমির। এখন যখন এই সময়ে এসে জমিটি ডেভেলপ হওয়ার পরে এখনকার মৌজা ভ্যালু অনুযায়ী এবং অ্যাপার্টমেন্টের একটা মৌজার সঙ্গে অ্যাপার্টমেন্টেরও মৌজা ভ্যালু হয়, দুটি সহ এখনকার যে দামটা হবে, তাহলে আগে যখন এই জমি কেনা হয়েছিল ওই দামটা বাদ দেওয়া হবে, অর্জনকালীন মূল্য, অর্থাৎ যে সময় জমি কেনার দাম। ধরুন এখন কেউ হয়তো অ্যাপার্টমেন্ট ডেভেলপারের কাছ থেকে পেলেন, হয়তো 10টা অ্যাপার্টমেন্ট উনি পেলেন বা 5টা অ্যাপার্টমেন্ট পেলেন, 5টা অ্যাপার্টমেন্টের দাম হয়তো 5 কোটি টাকা, কিন্তু যখন এই জমিটা কেনা হয়েছে তখন এটির দাম ছিল হয়তো 1 কোটি টাকা বা আরও কম হতে পারে। তাহলে এই অংশ থেকে যে ওই 1 কোটি টাকা বাদ, যেটি আগে ছিল সেটি বাদ গিয়ে বাকি 4 কোটি টাকার উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে 15% হারে। মোটা দাগে এটি হচ্ছে নতুন যেই ব্যবস্থাটি এসেছে, অর্থাৎ যিনি জমির মালিক তার উপরেই আসলে এটি হবে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হলো যে একজন হয়তো জমিটা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, তার বাপের বা দাদার এই জমি ছিল, তো সেই জমির অর্জনকালীন মূল্য আসলে কত নির্ধারণ হবে, কিভাবে নির্ধারণ হবে? আচ্ছা, এই জমির তো নিশ্চয়ই যখন জমিটা দেওয়া হয় নিশ্চয়ই দলিলের মধ্যে থাকে যে কথার কথা এটা 1980 সালের কেনা জমি।
তাহলে 1980 সালের কেনা জমি যদি হয় বা 1990 সালের কেনা জমি যদি হয়, যিনিই কিনেছেন, ওনার বাবা কিনেছেন বা দাদা যিনি কিনেন অথবা যেভাবেই হোক, এই জমিটা সর্বশেষ কখন কেনা হয়েছিল বা ট্রান্সফার হয়েছিল, তখনকার ভ্যালু আসলে মৌজা ভ্যালুটা কত ছিল, তখনকার মৌজা ভ্যালুর সাথে এখনকার কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা ধরবে না, এখনকারও মৌজা ভ্যালুটা ধরবে। তো যে বছর ধরুন 1900 যদি 2000 সালে হয়, তাহলে 2000 সালের মৌজা ভ্যালু কত ছিল, যে সময় এই জমিটা নেওয়া হয়েছে তখনকার ভ্যালু, সেই ভ্যালুটা আসলে এখানে, অর্থাৎ যে বছর আসলে উনি যেই বছরটা পেয়েছেন জমিটা, সেই বছরের ভ্যালু কত ছিল, কারণ যখন ওনার অর্জন হয় তখন তো ওই বছরের ভ্যালুটা হিসাব হবে। ধরুন যদি 1980 সালে কেনা হয়, কিন্তু উনি হয়তো পেলেন 2005 মানে ওনার সালে, নামে যখন মিউটেশন হয়েছে সেই সময় সেই বছরের যে দামটা ছিল সেই দামটা, কারণ উনি তো অর্জন করলেন তখন, তাহলে ওই বছরের দামটা হিসাব হবে, আর হচ্ছে এখনকার দামটা হিসাব, ওই বছরের দাম মানে তখনকার মৌজা ভ্যালু, এখনকার মৌজা ভ্যালু, তাহলে এখনকার মৌজা ভ্যালু থেকে ওই সময়ের দামটা যখন বিয়োগ হবে, বাকি যে অংশটা থাকবে আসলে সেটা। এখানে আমার দুটো পয়েন্ট, একটা হলো যে মৌজা ভ্যালু বাংলাদেশের সবসময় প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম থাকে, এবং হচ্ছে রেজিস্ট্রেশনের সময় বিভিন্ন ট্যাক্স ব্যাটের পারপাসে যাতে হচ্ছে খরচ কম হয়, সেজন্য সবাই দামটাও কম দেখে দলিল করে। তো এখানে তো তাহলে এবং এখনকার যে মৌজা ভ্যালু সেটাও কম, তো ফলে হচ্ছে যে এখানে কি সরকারের আসলে রেভিনিউ যে পরিমাণ পাওয়ার কথা তার থেকে কম পাওয়ার একটা আশঙ্কা আছে কি? ডেফিনেটলি কম পাবো, কারণ এখন তো এখান থেকে সরকার রেভিনিউ পেতই না, ট্যাক্সই পেত না। তো সেই হিসাবে সরকার আসলে যেটা মনে হচ্ছে যে শুরুতে ইন্ট্রোডিউস করলো আর কি, কেবলই শুরু করলো, আস্তে আস্তে এটা আরও হয়তো কঠিন হবে। ধরুন এখন মৌজা ভ্যালুতে সরকার যাচ্ছে, কিন্তু বাস্তবে আপনি জানেন যে মৌজা ভ্যালু চেয়ে কয়েক গুণ বেশি দামে আসলে ট্রান্সফার হয়, বিক্রি হয়। একটা হয়তো মৌজা ভ্যালু আছে এখন কোথাও 50 লাখ টাকা, এটি হয়তো এমন কোনো জায়গা আছে যেটা 3 কোটি 4 কোটি 5 কোটি টাকায় বিক্রি হচ্ছে। তো ফলে সরকার আপাতত মৌজা ভ্যালু দিয়ে এটি শুরু করতে চাচ্ছে, কারণ মৌজা ভ্যালু একটা ডকুমেন্টেড, এটি নির্ধারিত আছে, সেটি গেলে সহজে পাবে। কিন্তু যখন সরকার এটি রিয়েল ভ্যালুতে যেতে চাইবে, তখন আবার কিছু ঝামেলা আছে। আপনার যখন পুরো ইকোনমি আমাদের এখনও তো ইনফর্মাল, ফলে কি কত টাকা দিয়ে কিনছে বিক্রি করছে এটা বের করা সরকারের জন্য একটু কঠিন। হ্যাঁ, এখন সরকার হয়তো মৌজা ভ্যালু বাড়িয়ে দিতে পারে। এখন কোনো একটি এলাকার মধ্যেই, ধরুন আপনার এই গুলশান থানার মধ্যেই কিন্তু আবার কিছু একটু দূরে জমির দাম, আবার গুলশান সেই প্রশ্নটাই আপনার করতেছিলাম যে একই মৌজায়, যেমন গুলশান মৌজার কথায় আপনি বলছিলেন, গুলশানে যে হচ্ছে আপনার এই মাদানী এভিনিউর যে রাস্তাটা যেটা শুরু হলো নতুন বাজার, তার পূর্ব পাশে এক দাম, পশ্চিম পাশে এক দাম, বা হচ্ছে গুলশান এভিনিউর পাশের জমির যে দাম একটু মানে আপনার হচ্ছে 50 হাত ভিতরে গেলেই কিন্তু জমির দাম কম। এইগুলা সরকার আসলে, আমরা একবার শুনেছিলাম এরকম যে গুলশান অ্যাভিনিউর কাছাকাছি কোনো একটা জায়গায় ভবন হচ্ছে, সেখানে আমি ঠিক সাইজ বলতে পারবো না, বাট একটা ফ্লোর বিক্রি হচ্ছিল 27 কোটি টাকা করে। তার মানে দামটা আপনি বুঝেন, এরকম যদি 10 তলা একটি বিল্ডিং হয়, এই বিল্ডিংয়ের দামই আসলে 300 কোটি টাকা, 300 কোটি টাকার মতো, বা আরও বেশি, আরও অনেক বেশি হবে যদি 27 কোটি টাকা যদি একটা ফ্লোর হয়। যাই হোক, এখন মূল বিষয় হচ্ছে নিশ্চয়ই গুলশানের অনেকটুকু দূরে, গুলশান এরিয়ার মধ্যে হয়তো পড়েছে মৌজার মধ্যে, সেটির দাম নিশ্চয়ই এরকম নয়। হ্যাঁ, এক্ষেত্রে এই সমস্যা তো আমাদের আছে। মূল সমস্যা হচ্ছে আমাদের ভ্যালুয়েশনে, জমি যেই দামে বিক্রি হচ্ছে, এই সমস্যাগুলো যেহেতু আমাদের এখনও অনলাইন বেস সব কিছু হয়নি, ইন্টিগ্রেশনের সমস্যা আছে। কোম্পানিগুলো, ইভেন রিয়েল এস্টেট কোম্পানি যারা জমি ডেভেলপ করে যারা, তারাও প্রকৃত মূল্য দেখায় না। যিনি কিনেন সাধারণত এখানে কালো টাকা, অপ্রদর্শিত অর্থ, অবৈধভাবে অর্জিত অর্থ আসলে অনেক ক্ষেত্রে এসে এইসব জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টের মধ্যে ঢোকে। তো ফলে যেহেতু সরকার এখনও সেই ক্যাপাসিটি তৈরি হয়নি যে প্রকৃত মূল্যটা আসলে কত হবে, ফলে সরকার সেখানে যাওয়ার আগে প্রাথমিকভাবে মৌজা ভ্যালু দিয়ে শুরু করলো। কিন্তু সরকারের এটা প্ল্যান আছে যে, বা এনবিআর আমরা যেটা কথা বলে শুনেছি, তারা আস্তে আস্তে অ্যাকচুয়াল ভ্যালুয়েশনের দিকে যাবে। তার আগে তারা এটার জন্য প্রিপারেটরি কিছু কাজ তৈরি করবে, হয়তো আগামী বছর বা তার পরের বছর আপনি খেয়াল করবেন যে দেখবেন যে হয়তো অ্যাকচুয়াল ভ্যালুর দিকে সরকার চলে গেছে, তখন অনেক ট্যাক্স আসবে। আমরা সময়ের একদম শেষ সময় চলে আসছি। আমি আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন করব, যে আপনি যেটা বলছেন যে আমার জমি আমি হচ্ছে একটা ডেভেলপারকে দেব, তো ডেভেলপারের সাথে হচ্ছে আমার একটা হচ্ছে এগ্রিমেন্ট হয়, আমি কিছু সাইনিং মানি পাই, এবং
এর বাইরে হচ্ছে জমির পজিশন অনুযায়ী যে ডেভেলপার কয়টা ফ্ল্যাট পাবে, আমি কয়টা ফ্ল্যাট পাবো। ধরে নিলাম যে আমার হচ্ছে 50-50, আমার জমির যে জায়গায় আছে সেখানে 50-50 ফ্ল্যাট পাওয়ার কথা। কিন্তু আমি তো ডেভেলপারের সাথে এরকম একটা সিস্টেমে যেতে পারি যে সাইনিং মানে কাগজে কলমে যা থাকলো তার চেয়ে সে আমাকে 2টা ফ্ল্যাটের দাম হ্যান্ড ক্যাশ দিয়ে দেবে, আমি তাকে হচ্ছে 2টা ফ্ল্যাট তার দিয়ে দেবো, ডেভেলপার বিক্রি করে নিয়ে যাবে। এভাবেও তো এক্ষেত্রে যে করটা আরোপ করা হয়েছে সেটা ফাঁকি দেওয়ার একটা সুযোগ থাকতে পারে কিনা? হ্যাঁ, কারণ আপনার এই ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু সাইনিং মানির উপরেও আছে। তো ফলে উনি সাইনিং মানি যদি ওখানে লুকিয়ে ফ্ল্যাট কম ভ্যালু লুকিয়ে যদি উনি এটা করেন, সেখানেও তো তার আছে। আর ওনাকে আপনি বলতে চাচ্ছেন যে ডেভেলপারকে উনি একটু বেশি দিয়ে দিলেন, সেক্ষেত্রে কাগজে কলমে যদি উনি টাকা বেশি পান সাইনিং মানি হিসেবে, সেটার উপর ট্যাক্স আছে। এখন হ্যাঁ, এটা হতে পারে আমাদের যারা বলছেন এক্সপার্ট বা ডেভেলপার যারা বলছেন যে সেক্ষেত্রে যেই সমস্যাটা হতে পারে যে লুকানোর একটা প্রবণতা আসতে পারে যে কোনো উপায়ে। তো এখন যেহেতু বাংলাদেশে এখনও সব কিছু অনলাইন বা স্বচ্ছভাবে হচ্ছে না, ফলে লুকানোর এই সুযোগটা যদি থাকে, মানুষ কম ট্যাক্স দেওয়ার জন্য লুকাবে, তিনি ল্যান্ড ওনার হন অথবা ডেভেলপার হন। আর যদি এক্ষেত্রে সরকারকে বেশি ট্যাক্স দিতে হয়, তাহলে এটি ল্যান্ড ওনার যিনি, উনি কোনো না কোনোভাবে আবার হয়তো এটার জন্য উনি ডেভেলপারের কাছে বেশি পয়সা চাইবেন। ডেভেলপারের কাছে বেশি পয়সা চাইলে ডেভেলপারের কাছে যিনি কিনতে আসবেন, ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ক্রেতা, ওনার খরচ বেড়ে যেতে পারে। তো এটার একটা ইফেক্ট আছে। ট্যাক্সটা যেখানেই উদ্দেশ্য ল্যান্ড ওনারের কাছ থেকে আদায় করা, কিন্তু উনি হয়তো চেষ্টা করবেন এটাকে অন্য আরেকজনের ঘাড়ে দিয়ে দেওয়ার জন্য, এই প্রবণতা থাকতে পারে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রিয়াদ হোসেনের কাছ থেকে বিস্তারিত জানলাম যে এই যে ল্যান্ড ডেভেলপিংয়ের ক্ষেত্রে কোন ধরনের ট্যাক্স আসছে এবং আমাদেরকে সেটা কিভাবে পরিশোধ করতে হবে। আমাদের শো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।